আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা বাসায় সেগুলো যথেষ্ট প্র্যাকটিস করেছো। আজকে আমরা নতুন টপিক্সে যাব। তোমাদের পদার্থবিজ্ঞান 1 বইয়ের যে দ্বিতীয় অধ্যায় দিক এবং অদিক রাশি ভেক্টর নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। তাহলে আমরা আজকে টপিকে যাচ্ছি দিক ও অদিক রাশি। আমরা আগেই বলেছি যে পদার্থবিজ্ঞানে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলি, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে এনার্জি। তার মানে এই গোটা দুনিয়াতে যত কিছু আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে দুইটা জিনিস, হয় সেটা কোনো ম্যাটার, না হলে সেটা এনার্জি। অবশ্যই সেটা কোনো পদার্থ, না হলে শক্তি। তো পদার্থ আমরা সবাই বুঝি। পদার্থ কাকে বলে? আশা করি তোমরা জানো পদার্থ কি। পদার্থ হচ্ছে সেই জিনিস যেটার ভর আছে, যেটা জায়গা দখল করে, যেটার উপরে বল প্রয়োগ করলে বাধা দেয়, ইত্যাদি বৈশিষ্ট্য থাকলে আমরা এগুলোকে পদার্থ বলি। এর বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এনার্জি বা শক্তি, যেগুলো আমরা শুধু ফিল করতে পারি, যেমন বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি। তাহলে আমরা দুটো জিনিস পদার্থবিজ্ঞানী আলোচনা করি, একটা হচ্ছে পদার্থ আর হচ্ছে শক্তি। তো এই পদার্থ আর শক্তি এই দুটো জিনিসকে প্রকাশ করার জন্য কতগুলো জিনিস আবশ্যক, সেই জিনিসগুলোর নাম হচ্ছে রাশি। তার মানে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা বলি রাশি। তো এই রাশি দুই ধরনের হয়, একটা দিক রাশি আর একটা হচ্ছে অদিক রাশি। তো আমরা এই রাশিগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে দিক রাশি, তোমরা জানো যে দিক রাশির আরেকটা নাম হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দিক বা ভেক্টর রাশি। তাহলে দিক রাশি বা ভেক্টর রাশি আমরা কাকে বলি? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলি দিক বা ভেক্টর রাশি। তো আমরা যে দুই ধরনের রাশির কথা বললাম, কিছু রাশিকে শুধু মান দ্বারাই চেনা যায়, কিন্তু কিছু রাশিকে চেনার জন্য বা বোঝার জন্য আমাদের মানের সাথে সাথে তার দিকটারও দরকার হয়। তাহলে যে রাশিগুলোকে প্রকাশের জন্য মান এবং দিক উভয় দরকার হয় তাদেরকে আমরা বলি দিক রাশি। যেমন আমরা যদি বলি বেগ, ত্বরণ, কিংবা কোনো বস্তুর ওজন ইত্যাদি, এইগুলা হচ্ছে দিক রাশি। কারণ এইগুলাকে বোঝার জন্য মানের সাথে সাথে আমার দিকেরও দরকার হয়। আমরা যদি বলি বেগ, বেগ কাকে বলে? যে একটা নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি তার বেগ। যেমন আমি যদি বলি যে আমি উত্তর থেকে দক্ষিণ দিকে 1 মিনিটে 1 মিটার গেলাম, তাহলে আমার বেগ প্রতি মিনিটে 1 মিটার পার সেকেন্ড, এবং দিক হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিক। তার মানে এই বেগ রাশিটাকে প্রকাশ করার জন্য আমার মানের সাথে সাথে দিকেরও দরকার হয়। আর তোমরা জানো বেগকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। তাহলে একক সময়ে কোনো একটা বস্তু, আমরা যদি বলি যে একটা বস্তু এখান থেকে যাচ্ছে, সেই বস্তুটা টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে এ অবস্থান ছিল, সে বি অবস্থান নিয়েছে। তাহলে আমরা বলছি একক সময়ে কোনো একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার বেগ এস বাই টি। এটা যদি আমরা বলি পূর্ব দিক, এটা যদি বলি পশ্চিম দিক, তাহলে আমরা বলছি একটা নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি বেগ। সো এই বেগ রাশিটাকে বোঝার জন্য এর মানের সাথে সাথে আমার দিকটাও দরকার হয়, তাই এটা একটা দিক রাশি। অনুরূপভাবে আমরা যদি ত্বরণের কথা বলি, ত্বরণ হচ্ছে
কোনো একটা বস্তুর বেগের পরিবর্তনের হার। যেমন আমি একটা নির্দিষ্ট বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি, প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে আমার বেগের যে পরিবর্তন হবে সেই হারটাকে আমি বলবো ত্বরণ, এবং সেটা অবশ্যই একটা নির্দিষ্ট দিকে হতে হবে। তাহলে এই ত্বরণ রাশিটাকে বোঝার জন্য আমার মানের সাথে সাথে দিক তারও দরকার হয়। আমরা ত্বরণকে প্রকাশ করি এ দ্বারা। আমরা জানি বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। একটু আগে যে বস্তুটার কথা আমরা বলছি, যে একটা বস্তু এ অবস্থানে ছিল, আমি ধরলাম যে সেই বস্তুটার আদিবেগ ইউ, টি সময় পরে সেই বস্তুটা বি অবস্থানে যে তার শেষ বেগ হয়েছে ভি। তাহলে তার বেগের পরিবর্তন হয়েছে কতটুকু? ভি মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদিবেগ। আমরা বলছি এই বেগের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে তার ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনের হারকে একক সময়ে বেগের যে পরিবর্তন হয়েছে সেটাকে আমরা ত্বরণ বলি। এবং এখানে অবশ্যই আগের মতো এই মানের সাথে সাথে আমাদের দিকটারও দরকার। এটা যদি পূর্ব থেকে পশ্চিম দিকে যায় তাহলে আমরা বলবো একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। তো এই রাশিটাকে সম্পূর্ণভাবে বোঝার জন্য এর মানের সাথে সাথে আমার দিকেরও দরকার হয়। কোনোভাবে আমরা যদি বলি ওজন, আমরা জানি কোনো একটা বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে ওজন বলে। তো পৃথিবী সবগুলা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আমি যদি হাত থেকে একটা কলম ছেড়ে দেই, এটা নিচের দিকে আসে কেন? কারণ এটা পৃথিবী তাকে নিচের দিকে টানছে। তাহলে একটা নির্দিষ্ট দিকে সেই আকর্ষণ বলটা, এই জন্য ওজন একটা দিক রাশি। ঠিক আছে? তো এরকম অনেকগুলা দিক রাশি। ওকে, তো আমরা আশা করি যে দিক রাশি সম্বন্ধে তোমাদের একটু ধারণা হয়েছে। এখন আমরা বলবো অদিক রাশি নিয়ে কথা বলবো। তাহলে অদিক রাশির আরেকটা নাম হচ্ছে স্কেলার রাশি। অদিক বা স্কেলার রাশি। তাহলে আমরা স্কেলার রাশি বা অদিক রাশি কাকে বলবো? যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধু মান হলেই চলে, আমাদের দিকের দরকার হয় না। তার মানে শুধু মান দ্বারাই আমরা যে রাশিগুলোকে প্রকাশ করতে পারি সেগুলোকে আমরা বলি অদিক রাশি বা স্কেলার রাশি। যেমন ভর। ভর আমরা কাকে বলি? কোনো একটা পদার্থের ভিতরের মোট পরিমাণটাকে আমরা বলি ভর। এই মোট পদার্থের পরিমাণটা স্থানভেদে কোনো পরিবর্তন হয় না। আমি যেখানেই যাই না কেন একটা বস্তুর ভর সবসময় একই থাকে, কিন্তু ওজন সবসময় পরিবর্তন হয়। কেন? আমরা জানি যে কোনো একটা বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল হচ্ছে ওজন। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন, আর ওজনের সাথে আমরা জানি ওজন mg। ভরের সাথে যদি আমরা অভিকর্ষ ত্বরণ গুণ করি সেটা হয়ে যায় ওজন। তো যেহেতু বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণ জি এর মান বিভিন্ন রকম, বিষুব অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম, পৃথিবী থেকে একটু উপরে একরকম, পৃথিবী থেকে নিচের দিকে একরকম। যেহেতু এই জির মান পরিবর্তন হয়, এই ওজনটাও পরিবর্তন হয়, কিন্তু ভর সবসময় একই থাকে। আমরা বলছি এই ভর হচ্ছে একটা অদিক রাশি বা স্কেলার রাশি, যেটাকে বোঝার জন্য আমাদের দিকের দরকার নেই, শুধু মান দ্বারাই আমরা বুঝতে পাবো এই বস্তুটার ভর কত। এরকম আরো অনেকগুলা দিক রাশি আছে। যেমন আমরা যদি বলি শক্তি, ক্ষমতা, কোনো একটা বস্তুর আয়তন ইত্যাদি। তাহলে এই রাশিগুলোকে আমরা শুধু মান দ্বারাই বুঝতে পাবো। আমরা শক্তি কাকে বলি? কোনো একটা বস্তুর কাজ করার সমর্থকে বলা হয় শক্তি। এটা নির্দিষ্ট কোনো দিকে না, যে কোনো দিকে কাজ করার সমর্থকে আমরা শক্তি বলবো। ক্ষমতা, কোনো একটা বস্তু একক সময়ে যে পরিমাণে কাজ করতে পারে সেটা তার ক্ষমতা, সেটা যে কোনো দিকেই হতে পারে। আয়তন বলতে আমরা কি বুঝি? যে একটা বস্তুর আয়তন মানে হচ্ছে
তার দৈর্ঘ্য, প্রস্থ এবং যে উচ্চতা আছে তিনটার গুণফল। তাহলে এটা যে কোনো দিকে হতে পারে। এইগুলাকে প্রকাশ করার জন্য আমার দিকের দরকার নেই, শুধু মান দ্বারাই আমরা বুঝতে পারি। তো এইগুলো তোমাদের জানা জিনিস। আমরা আশা করি যে দিক এবং অদিক রাশি সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, আমরা এখানে মূলত পড়তে যাচ্ছি ভেক্টর নিয়ে। তাহলে আমরা ভেক্টরকে দুইভাবে প্রকাশ করতে পারি। একটা ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা চিহ্ন দ্বারা আর একটা হচ্ছে সরল রেখা দ্বারা। চিহ্ন দ্বারা আমরা কিছু সিম্বল দ্বারা বুঝবো যেটা একটা ভেক্টর রাশি, আর আমরা সরল রেখা দ্বারাও ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা শিখব চিহ্ন দ্বারা ভেক্টরকে প্রকাশ। তাহলে চিহ্ন দ্বারা আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। চার ভাবে আমরা একটা রাশিকে ভেক্টর রূপে প্রকাশ করতে পারি। যেমন প্রথমে যদি আমি বলি যে একটা রাশি, ধরলাম যে এ একটা ভেক্টর রাশি, যদি আমি এর উপরে একটা তীর চিহ্ন দিই, এই তীর চিহ্ন দ্বারা আমি বুঝবো যে এটা একটা ভেক্টর রাশি। বা আমরা যদি এর মান চাই, এই ভেক্টর রাশিটাকে যদি মডুলাসের ভিতরে রাখি, তোমরা জানো মডুলাস মানে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক সব মান। তাহলে মডুলাস অফ এ, এটা হচ্ছে এই ভেক্টরের মান। এটাকে অনেক সময় শুধু এ দ্বারাও লেখা হয়। তাহলে উপরে তীর চিহ্ন দ্বারা আমরা একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। এরপর উপরে তীর চিহ্ন না দিয়ে শুধু একটা রেখা দ্বারাও আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। তার মানে কোনো একটা রাশির উপরে যদি এরকম একটা রেখা থাকে, আমরা বুঝবো এটা একটা ভেক্টর রাশি। বা আমরা যদি এর মানের কথা বলি, এটা হবে একটা ভেক্টর রাশির মান। এটাকে অনেক সময় শুধু এ দ্বারাও লেখা হয়। আবার উপরে এরকম রেখা না থেকে অনেক সময় নিচেও রেখা থাকতে পারে। এরকম থাকলেও আমরা বুঝবো এটা একটা ভেক্টর রাশি। বা আমরা যদি এর মানের কথা বলি, এটা একটা ভেক্টর রাশির মান। আবার অনেক সময় এরকম একটা রাশি যদি এরকম বোল্ড করা থাকে, এরকম বোল্ড করা থাকলে আমরা বুঝবো এটা একটা ভেক্টর রাশি। বা আমরা যদি এর মানের কথা বলি, এরকম বোল্ড করা একটা রাশিকে যদি মডুলাসের ভিতরে রাখি, এটা হবে একটা ভেক্টর রাশির মান। তাহলে চিহ্ন দ্বারা আমরা একটা ভেক্টরকে চার ভাবে লিখতে পারি। উপরে অ্যারো চিহ্ন দ্বারা, উপরে একটা রেখা দ্বারা, নিচে একটা রেখা দ্বারা, কিংবা এটাকে বোল্ড করে আমরা প্রকাশ করতে পারি যে এটা একটা ভেক্টর রাশি। তার মানে আমরা যে কোনো রাশির উপরে এই সিম্বলগুলোর যে কোনো একটা দেখলে আমরা বুঝবো এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে? আমরা সরল রেখা দ্বারাও একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমি বললাম যে 6 মানের একটা ভেক্টর রাশির মান 6, এটাকে সরল রেখা দ্বারা আমি রিপ্রেজেন্ট করব। তাহলে আমি একটা রেখা টানলাম, এটা এ থেকে শুরু হয়েছে বি পর্যন্ত, এটার মান হচ্ছে 6। বলে দিলাম এটা পূর্ব থেকে পশ্চিম দিকে। তাহলে আমি এই রেখার সমান্তরালে একটা রেখা টানবো, এটার শেষ প্রান্ত বিন্দুতে একটা অ্যারো দিয়ে দিলাম, যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। যেহেতু মান 6, আমরা এখানে সমান 6টা ভাগে ভাগ করব। তাহলে আমরা একটা রেখা দ্বারা ভেক্টরকে প্রকাশ করছি যে 6 মানের একটা ভেক্টর যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে মূলত এই দিকটা দ্বারাই আমরা বুঝবো যে এটা কোন দিকে গেছে অ্যারো চিহ্ন দ্বারা। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা করব, ভেক্টর সংক্রান্ত অনেকগুলো সংজ্ঞা আছে, এর মধ্যে যেগুলো আমাদের জরুরি আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো। তো ভেক্টর সম্বন্ধে কথা বলতে গেলে অ্যাট ফার্স্ট যে ভেক্টরটা আমাদের আসে সেটা হলো একক ভেক্টর।
তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে একক ভেক্টর। আমরা যদি প্রথমে বলি একক ভেক্টরটা কি, যে ভেক্টরের মান 1 তাকে আমরা বলি একক ভেক্টর। প্রথম কথায় যে ভেক্টরের মান 1 তাহলে সেটা একক ভেক্টর। তাহলে মান হচ্ছে 1, একক ভেক্টরের মান 1। তাহলে আমরা একক ভেক্টর কিভাবে নির্ণয় করব? আমরা বলছি একক ভেক্টর হচ্ছে কোনো একটা ভেক্টরকে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে একক ভেক্টর। তাহলে আমরা বললাম যে এ একটি ভেক্টর রাশি। তাহলে একটা ভেক্টর রাশিকে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি, একটু আগে দেখছি মান মানে হচ্ছে তার মডুলাস, তাহলে সেটা হবে একটা একক ভেক্টর। এখানে শর্ত হলো অবশ্যই এই ভেক্টরটার মান 0 নয়। তাহলে মান 0 নয় এরকম একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে যেটা আমরা পাবো সেটা হবে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরকে প্রকাশ করার জন্য এটার উপরে একটা ক্যাপ, এরকম একটা টুপি দেওয়া হয়। যেমন আমরা যদি বলি যে এই একটা একক ভেক্টর, এর উপরে আমরা একটা টুপি দিব। আমরা যদি বলি x অক্ষ বরাবর একটা একক ভেক্টর i, তাহলে এটার উপরে একটা টুপি দিব। যদি বলি y অক্ষ বরাবর একটা একক ভেক্টর, তাহলে j এর উপরে একটা টুপি দিব। যদি বলি z অক্ষ বরাবর একটা একক ভেক্টর, এটার উপরে একটা k এর উপরে একটা টুপি দিব। তাহলে একক ভেক্টরকে আমরা যদি ক্যাপ অফ a দ্বারা প্রকাশ করি তাহলে এখানে আমরা বলবো একক ভেক্টর ক্যাপ অফ a, কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি সেটাকে আমরা বলবো একক ভেক্টর, যদি একক ভেক্টরটা a হয়। ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা যদি এটাকে বাস্তবে দেখতে চাই, আমি বললাম যে 6 মানের একটা একক ভেক্টর। প্রথমে বলে নেই ভেক্টর মানেই হচ্ছে মান গুণন 3। তাহলে এর তো একটা মান আছে, এই দিকটাই হচ্ছে আমাদের এই একক ভেক্টর। যেমন আমি একটু আগে বললাম একটা 6 মানের একটা ভেক্টর, a থেকে b এই দিকে, যার মান হচ্ছে 6। তাহলে এই ভেক্টরটাকে মান যেহেতু 6, আমি একক ভেক্টর এটাকে 6টা ভাগে ভাগ করে নিব। আর এটা 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। তাহলে প্রতিটা ভাগের মান হচ্ছে 1। এখানে যদি আমি বলি যে দিকটা আমাদের এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, তাহলে আমি এখানে যদি মান বলি ভেক্টরের মান 6 গুণন পশ্চিম দিকে একক ভেক্টর। তো পশ্চিম দিকে একক ভেক্টরের মান 1। ঠিক আছে? তাহলে আমরা আরো ক্লিয়ার করে যদি একক ভেক্টরটা বুঝতে চাই আমরা এইভাবে বুঝবো। তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে ভেক্টরটা আছে সেটা 6, তার মান দ্বারা ভাগ করব। তার মানে এটাকে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1। যে কারণে আমরা বলে নিছি যে ভেক্টরের মান 1 তাকে আমরা বলি একক ভেক্টর, এটা সব সময় আমরা 1 পাবো। ঠিক আছে তো? আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে আরো পরে কথা বলবো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু ভেক্টর নিয়ে কথা বলবো। যেমন আমরা যদি বলি সমভেক্টর। তাহলে আমরা সমভেক্টর যদি বলি, প্রথমে বলে নেই এখানে 3টা জিনিস থাকবে।
একটা জিনিস হচ্ছে মান সমান, পরস্পর সমান্তরাল, একটা হচ্ছে দিক একই। তাহলে আমরা দুটো ভেক্টর নিব যাদের মান সমান হবে, তারা পরস্পর সমান্তরাল হবে এবং তারা একই দিকে হবে, তাহলে আমি তাকে বলবো সমভেক্টর। যেমন আমি একটা ভেক্টর নিলাম, একটা ভেক্টর এই থেকে বির দিকে যাচ্ছে, যার মান আমি বললাম পি। আর একটা ভেক্টর তার সমান্তরালে যাচ্ছে, সেটা বললাম সিডি, যার মান আমি বললাম কিউ। তাহলে আমরা দুটো ভেক্টর নিয়েছি যাদের মান আমরা বলছি সমান, যারা পরস্পর সমান্তরাল এবং দিক একই দিকে, তাহলে এই দুটাকে আমরা বলবো সমভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এই একই জিনিস আমরা যদি বলি বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, বিপরীত ভেক্টর, তাহলে এটা শুধু একই জিনিস থাকবে, যাদের মান সমান হবে, পরস্পর সমান্তরাল হবে, দিকটা হবে বিপরীত। তাহলে এই যে আমরা একটা ভেক্টর দেখাইছি, এ থেকে বি দিকে একটা ভেক্টর ফি, এখন যদি আমি ডি থেকে সি দিকে একটা ভেক্টর বলি, এটার দিকটা শুধু আমি মানে উল্টায় দিব, তাহলে দুটো ভেক্টরের মান সমান, তারা পরস্পর সমান্তরাল, শুধু দিকটা বিপরীত, তাহলে আমি বলবো পি ইকুয়াল টু মাইনাস কিউ, এটা হবে বিপরীত ভেক্টর। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে আমরা একটা ভেক্টর বলবো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর আমরা কাকে বলি? যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বলি। যেমন একটা বিন্দু, এটা কোনো দূরত্বই অতিক্রম করেনি, এটার মান সবসময় শূন্য, তাহলে এটাকে নাল ভেক্টর বলা হয়। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ ভেক্টর এখন কথা বলবো, আয়তকার একক ভেক্টর। তার আয়তকার একক ভেক্টর আমরা কাকে বলবো? যে আমরা যদি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি, যেমন কোনো একটা ঘরের কর্নার, এখানে তিনটা অক্ষ আছে, যদি আমরা এই হাতটাকে কল্পনা করি, এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, 3 ডাইমেনশন একটা অক্ষ যদি আমরা কল্পনা করি, তাহলে ওই 3 অক্ষ বরাবর যদি তিনটে একক ভেক্টর কল্পনা করি, তাহলে সেটাকে আমরা বলবো আয়তকার একক ভেক্টর। যেমন আমি বললাম এটা আমাদের একটা মূল বিন্দু, এখানে আমরা একটা 3D তিনটা অক্ষ আঁকাইলাম যারা পরস্পরের সাথে 90 ডিগ্রি। তাহলে তিনটা অক্ষ আমি বললাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। আমি যদি এই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর কল্পনা করি, আমি বললাম যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, অবশ্যই ক্যাপ দিব, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তাহলে এই তিনটা ভেক্টরকে আমরা বলবো পরস্পর একক ভেক্টর, মানে আয়তকার একক ভেক্টর। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা ভেক্টর নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর আমরা এখানেও একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করব। তাহলে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর অবস্থান
যে ভেক্টরের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি সেটা অবস্থান ভেক্টর। যেমন আমি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে আঁকাই, এটা হচ্ছে মূল বিন্দু। আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাইছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা বললাম জেড অক্ষ। এই যে আমাদের হাতের এরকম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে অঙ্কন করছি। আমরা যদি কোনো ঘরের কর্নার দেখি, এখানে তিনটা অক্ষ আছে, ও হচ্ছে তার মূল বিন্দু। এখন আমি এইখানে একটা বিন্দু কল্পনা করলাম, সেটাকে বললাম পি। আমি এই পি বিন্দুটার অবস্থান বিভিন্নভাবে নির্ণয় করতে পারি। আমি সরাসরি ও থেকে পি একটা রেখা টেনে অবস্থান নির্ণয় করতে পারি, আবার বিভিন্ন ভাবে ঘুরে আমি এর অবস্থান নির্ণয় করতে পারি। যেমন আমরা যদি বলি যে আমি কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ যাব, সরাসরি রোড ধরে যেতে পারি। আবার কিশোরগঞ্জ থেকে তারাইল থেকে আমি করিমগঞ্জ আসতে পারি। তার মানে বিভিন্ন ওয়েতে আমি করিমগঞ্জ যেতে পারি। যদি আমি সরাসরি যাই যে ও থেকে পি, আমি একটা রেখা টানলাম, তাহলে ওপি একটা ভেক্টর। এই ওপি ভেক্টর হলো ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দু তাইলে আমরা এই ও আর পি রেখাটা যদি যোগ করে দেই, তাহলে ওপি যে ভেক্টরটা পাইছি এটা ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন ওই যে বলছিলাম আমি পির বিন্দুতে আরো অনেক ওয়েতে পৌঁছাতে পারি। যেমন আমি যদি বলি এখান থেকে প্রথমে আমি এক্স অক্ষ বরাবর একটু গেলাম, তারপর এখান থেকে আমি ওয়াই অক্ষ বরাবর একটু গেলাম, তারপর এখান থেকে আমি পিতে যাব, এভাবে তো যেতে পারি। আচ্ছা, তাইলে আমি যদি বলি যে এখানে যে ভেক্টরটা আছে, যে ভেক্টরটা এখানে কাজ করছে, সেটা আমি ধরলাম সাপোজ এ একটা ভেক্টর। তাহলে তিনটা অক্ষ বরাবর এর তিনটা উপাংশ আছে। আমি বলি এক্স অক্ষ বরাবর এ যেটা, এর উপাংশ এ এক্স, ওয়াই অক্ষ বরাবর বললাম এর উপাংশ এ ওয়াই, এবং জেড অক্ষ বরাবর এর উপাংশ আমি বললাম জেড এক্স। তাহলে আমি প্রথমে এখান থেকে এখানে আসছি, এরপর এখান থেকে এখানে আসছি। যদি আমি এখানে একটা ত্রিভুজ এঁকে দিই, আমি বললাম এই ত্রিভুজটার অতিভুজ ডি। তাহলে এইটুকু আমাদের এ এক্স, এইটুকু আমাদের এ ওয়াই, আর এই অতিভুজটাকে আমরা বলছি ডি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমি যদি ডিটা বের করতে চাই, ডি স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার। আবার আমি এখানে আসছি, এখান থেকে আবার জেড অক্ষ বরাবর এইটুকু গেলাম। তাহলে এখন এখানে যে ত্রিভুজটা আমাদের হয়েছে, এটা এটা আর এই টোটালটা, তাহলে এইটা হচ্ছে ত্রিভুজটার অতিভুজ। আমি বললাম এটা আর। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এটার আবার এইটুকু এইটুকু এই ত্রিভুজটা, আরটা হচ্ছে অতিভুজ, তাহলে আমি আরটা বের করব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডি স্কোয়ার, এইটুকু হচ্ছে আমাদের জেড, এ জেড স্কোয়ার। ডির মান আমরা আগেই বের করে রেখেছি, এখানে যদি দিয়ে দেই এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। তাহলে যদি আমি এই পি বিন্দুটার অবস্থান নির্ণয় করতে চাই, আই মিন আরটা বের করতে চাই, তাহলে আমি বলবো আর ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। তাহলে আমি এইভাবে ঘুরেও এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে ঘুরেও আমি পিতে যেতে পারি, আবার ও থেকে সরাসরি পিতে যেতে পারি। তাহলে কথা হলো যে যে ভেক্টর দ্বারা এই বিন্দুর সাপেক্ষে আমরা এই বিন্দুর অবস্থানটা নির্ণয় করছি, ওটাকেই বলা হচ্ছে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে?
তাহলে আমরা যে কোনো একটা ভেক্টরের যদি মানটা বের করতে চাই তাহলে এর যে উপাংশগুলো আছে এগুলো বর্গ করে তার বর্গমূল করব, বর্গ করে যোগ করে তার বর্গমূল করলে আমরা সেই ভেক্টরটা মান পেয়ে যাব। ঠিক আছে? তো তাহলে একটু আগেই আমরা যখন একক ভেক্টর দেখছিলাম ওখানে আমরা দেখেছি একক ভেক্টর মানে হচ্ছে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, তাহলে হবে একক ভেক্টর। তাহলে এই মান জিনিসটা হচ্ছে ওই ভেক্টরটা যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় তাহলে দুটো অক্ষ থাকবে, যদি ত্রিমাত্রিক ব্যবস্থা হয় তিনটা অক্ষ থাকবে। আমরা এখানেই এটার বর্গের বর্গমূল করে মানটা এখানে বসাই দেবো। যেমন আমরা যদি এখানে একটা অঙ্ক প্র্যাকটিস করি, আশা করি তোমরা অবস্থান ভেক্টর সম্বন্ধে একটা ভালো ধারণা হয়েছে। আমরা এই জিনিসটা নিয়ে এটাকে অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করব। তাহলে আমরা যদি বলি যে একটা ভেক্টর এখানে দেওয়া আছে যে a ভেক্টর ইকুয়াল টু আচ্ছা তার আগে আমরা বলে নেই এটার সাথে i j k, আচ্ছা চিত্রটা থাকলে ভালো হতো, আমি আবার দেখাই দিচ্ছি। আমরা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলছি, এইদিকে x অক্ষ, এইদিকে y অক্ষ, এইদিকে z অক্ষ। তাহলে x অক্ষ বরাবর এখানে একটা ভেক্টর যদি আমরা a কল্পনা করি, এর উপাংশ ছিল ax, এটা ছিল ay আর এটা ছিল az। তাহলে x অক্ষ বরাবর আমরা বলছি একক ভেক্টর i, y অক্ষ বরাবর একক ভেক্টর j আর z অক্ষ বরাবর একক ভেক্টর k। আমরা একক ভেক্টরে দেখছি যেটা একক ভেক্টরটা কোনো একটা ভেক্টরের দিক নির্দেশ করে, কোন দিকে, x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর। তার মানে এই উপাংশটার মান দেওয়া আছে, এই i দ্বারা আমরা বুঝছি সেটা x অক্ষ বরাবর। উপাংশটার মান দেওয়া আছে z দ্বারা আমরা বুঝছি এটা y অক্ষ বরাবর। উপাংশটার মান দেওয়া আছে k দ্বারা বুঝছি এটা z অক্ষ বরাবর। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা ভেক্টর দেয়া আছে a ইকুয়াল টু এত, আমরা বলবো যে a ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা একক ভেক্টর নির্ণয় করব। একটু আগে আমরা দেখছি একক ভেক্টর মানে হচ্ছে আমরা জানি একক ভেক্টর a কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা আমরা ভাগ করি। তাহলে প্রথমে আমরা এই ভেক্টরের মানটা এখানে বসিয়ে নিব। ভেক্টর আমরা 2i 3z 4k, এটাকে ভাগ করব তার মান দ্বারা। তাহলে মানটা আমরা কিভাবে পাই? এই যে এর উপাংশগুলোর বর্গ করে যোগ করে তার বর্গমূল করব। তাহলে আমরা এইভাবে এর মানটা বের করে নিব। তাহলে আমরা মানটা বের করে নিব যে a ভেক্টর মডুলাস অফ a ভেক্টর মানে হচ্ছে এই উপাংশগুলা, তার মানে 2 3 4, তাহলে 2 দোকানো 4, তাহলে √29। তাহলে এই মানটা যদি এখানে আমরা বসায় দেই আমরা লিখতে পারবো y 3z 4k √29। তাহলে এটাকে আমরা বলি একক ভেক্টর। এটাকে এইভাবেও লিখতে পারি আমরা। ঠিক আছে? তাহলে একক ভেক্টর মানে কোনো একটা ভেক্টরকে আমরা তার মান দ্বারা ভাগ করব,
যদি এখানে 3টা উপাংশ না থেকে যদি 2টা উপাংশ থাকতো, আমরা এখানে 2টার বের করতাম। তাহলে এটা হয়ে যেত আমাদের 13। তাহলে আমরা শুধু এখানে 29-এর জায়গায় 13 দিতাম। যদি একটা উপাংশ থাকতো, আমরা শুধু একটা করতাম, কিন্তু একক ভেক্টরের শর্ত একটা উপাংশ অবশ্যই থাকতে হবে, মানে এই ভেক্টরটা 0 হওয়া যাবে না। ওকে, তো আশা করি তোমাদের একক ভেক্টর সম্বন্ধে ধারণাটা খুবই সুন্দর হয়েছে এবং তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।